এতদিনে আপনারা আশা করি সকলেই জেনে গেছেন ভারতবর্ষে 3টে ক্রিমিনাল লজ ইন্ট্রোডিউস করা হয়েছে। কার পরিবর্তে? আইপিসি, সিআরপিসি আর এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে। এই আইনগুলো এখন আর কাজ করবে না, মানে এই আইনগুলোতে আর কিছু নতুন করে হবে না, যা হয়েছে পুরনো সেটাই চলতে থাকবে। তো নতুন করে যখনই কিছু হবে তখন এই 3টে আইন মেনেই হবে, কারণ কেউ জানে না কালকে আপনার সঙ্গে কি হবে। হয়তো আপনিও কোনো কেসের ভিকটিম হয়ে গেলেন, মানে আপনার উপর কোনো অত্যাচার হলো বা কোনো ক্রাইম হলো, বা এরকম হতে পারে আপনি কোনো কেসে অভিযুক্ত হয়ে গেলেন। তো সেই সব ক্ষেত্রগুলোতে এই আইন জানাটা খুব প্রয়োজন। আর আজকে সেরকমই একটা নতুন আইন নিয়ে আমি আলোচনা করব। এই আইনটা জানাটা খুব প্রয়োজন, কারণ আমাদের সবচেয়ে সমস্যা হয় আমরা যখন অভিযুক্ত হই তখন আমরা খুব অসুবিধার মধ্যে পড়ি, কারণ একদিকে পুলিশ, একদিকে কোর্ট, চারিদিক সামলে বুঝে উঠতে পারি না যে আমাদের কি করা উচিত। তো ছোট্ট ছোট্ট আইনগুলো যদি একটু জানা হয়ে থাকে, হয়তো আপনি কোর্টে গিয়ে নিজের কেসটা লড়তে পারবেন না, হয়তো আপনি হয়তো এই কেস থেকে আমার কথা শুনে রেহাই পেয়ে যাবেন না, কিন্তু একটু হলেও তো আপনার জানা হয়ে থাকবে বিষয়টা কি। কেউ যখন আপনাকে কিছু বলবে তখন ফেল করে হা করে আপনার তাকিয়ে থাকতে হবে, অন্তত আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন এবং তাকে আপনার নিজের কথাটা অন্তত বোঝাতে পারবেন আইনত। তো একটু মন দিয়ে শুনবেন, আমি আপনাদের চেষ্টা করব এই ভিডিওটাকে একটু অন্যরকম ভাবে প্রেজেন্ট করা। তো আইনের কঠিন কঠিন কথাগুলো না উচ্চারণ করে নিজের ভাষায় আমি বলার চেষ্টা করবো আইনগুলো, আপনাদের বোঝবার সুবিধা হওয়ার জন্য। তো আজকে আলোচনা করব সেকশন 41 সিআরপিসি, পুরোনো একটা আইন ছিল। এই আইনে অভিযুক্তকে নোটিশ করা হতো। এই আইনটা পরিবর্তন হয়ে এখন একটা নতুন আইন হয়েছে। এখন থেকে যে নোটিশগুলো আপনার কাছে যাবে অভিযুক্ত হিসেবে, সেই নোটিশগুলো কিন্তু আর এই 41 সিআরপিসিতে যাবে। এখন এই নোটিশগুলো যাবে সেকশন 35 সাবসেকশন 3 ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, অর্থাৎ এই শর্ট ফর্ম হলো বিএনএসএস, এই আইন। তো এই আইনে যখনই পৌঁছাবে আপনার কাছে যদি আইনটা জানা না থাকে বা এই সেকশনটা যদি না জানা থাকে, আপনি অবাক হয়ে যাবেন এবং কি করবেন বুঝে পাবেন না, জানবেনও না এই নোটিশটা কেন এসেছে। এটা উইটনেসের নোটিশ, না কোনো ডকুমেন্ট প্রোডাকশন করার নোটিশ, না আপনাকে অভিযুক্ত হিসেবে থানায় বা কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি আপনাকে ডেকে পাঠাচ্ছে। তো আজকে এই আলোচনাটাই আপনাদের সঙ্গে করব। তো আজকে বলবো সেকশন 35 সাবসেকশন 3 অনুসারে কি বলা আছে। যখনই কোনো কগনিজেবল কেসের রিপোর্ট থানায় যায়, থানা একটা এফআইআর লজ করে, আর এফআইআর লজ করার পর অফিসার ইনচার্জ নিজে বা তার সাবঅর্ডিনেট কোনো অফিসারকে দিয়ে এই তদন্ত করার দায়িত্ব দেয়। এবং অনেক সময় কি হয়, এফআইআর অভিযুক্তর নাম থাকে, বা অনেক সময় আইও মানে মানে ইনভেস্টিগেটিং অফিসার, তদন্তকারী অফিসার তদন্ত করতে করতে তার সামনে কিছু নাম চলে আসে। কিভাবে আসে? কোনো ক্রেডিবল ইনফরমেশন থেকে আসতে পারে, বা অনেক সময় তার কোনো সাক্ষীকে সে জেরা করছে, তার সঙ্গে কথা বলছে, সাক্ষীর সঙ্গে কথা বলতে বলতে সাক্ষী আপনার নামটা মানে অভিযুক্তর নাম প্রকাশ করলো। তো এফআইআর কিন্তু সেই নামটা নেই, তো সে তদন্ত করতে করতে আপনার নামটা পেলো। তো মনে হচ্ছে আয়ন যে এই ব্যক্তিটিকে এখনই অ্যারেস্ট করা দরকার। এই ব্যক্তিটিকে একবার ডাকি, ডেকে তার সঙ্গে কথা বলি, সত্যি সত্যি কি এই ক্রাইমটা হয়েছে, সত্যি সত্যি কি সে এই কাজটা করেছে, বা এই কাজটা করার পিছনে তার কি মোটিভ ছিল, কেন করেছে, বা আরো কিছু তথ্য যদি কিছু পাওয়া যায় প্রপার ইনভেস্টিগেশন করার জন্য। তো সে এই কারণে অ্যারেস্ট প্রয়োজন না মনে করলে সেই মুহূর্তে সে 41 সিআরপিসির নোটিশ আগে দিত। এখন সেটা পরিবর্তন হয়ে সেকশন 35 সাবসেকশন 3 বিএনএসএস এ একটা নতুন আইন হয়েছে, সেই আইনে আপনাকে নোটিশ করা হবে। এবং সেই নোটিশে ডেট, টাইম আর প্লেস লেখা থাকবে, মানে কোন ডেটে, কোন সময়ে আর কোথায় আসতে হবে। সে পুলিশ স্টেশনে হতে পারে বা অন্য কোথাও আপনাকে ডাকতে হতে পারে, আয়ো যেটা ঠিক মনে করবে। কে কে এই নোটিশ দিয়ে ডাকতে পারে? কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি মানে সিডিআই, সিআইডি, সিবিআই, ইডি, এরা কিন্তু নোটিশ দিয়ে আপনাকে ডাকতে পারে। এছাড়া পুলিশ স্টেশন তো আছেই, এরা তো আপনাকে নোটিশ দিতেই পারে। অ্যাকচুয়ালি আমাদের কাছে যে নোটিশগুলো পৌঁছায় বেশিরভাগই পুলিশ স্টেশন থেকে আসে, ইনভেস্টিগেটিং অফিসাররাই এগুলো সার্ভ। তো আমরা কিভাবে চিনবো যে এটা অ্যাকিউজ নোটিশ? এই অ্যাকিউজ নোটিশ চেনার জন্য সবার আগে আপনাকে নোটিশটা দেখতে হবে। নোটিশের সবার উপরে মানে নোটিশের পেজটার উপরে সেকশন লেখা থাকবে, এই সেকশন দেখেই আপনাকে বুঝতে হবে যেটা অ্যাকিউজ নোটিশ। কারণ নোটিশে কিন্তু লেখা থাকবে না যে সাবজেক্টে এই যে এটা অ্যাকিউজ নোটিশ, তো তাই আপনাকে সেকশন দেখেই চিনতে হবে। ওখানে লেখা থাকবে সেকশন 35 সাবসেকশন 3 বিএনএসএস। পুরো অনেক সময় লেখা হয়ে থাকতে পারে যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। এরকম যদি কোনো নোটিশ আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা একজন অভিযুক্তকে নোটিশ করা হয়েছে। সেখানে আপনার নাম থাকবে, আপনার বাবার নাম থাকবে, আপনি যদি মহিলা হন, আপনার যদি বিবাহিত হন, আপনার স্বামীর নাম থাকতে পারে, আপনার বাবার নাম থাকতে পারে, আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে বাড়ির ঠিকানা থাকবে। এরপর কি থাকবে? কোন কেসে আপনাকে ডাকা হয়েছে তার রেফারেন্স, মানে কেস নাম্বার, ডেট এবং সেকশন, কোন সেকশনের উপর কেস হয়েছে, ডেট মানে কোন ডেটে কেসটা লঞ্চ করা হয়েছে। এরপর কি থাকবে? কেন আপনাকে ডাকা হচ্ছে, মানে আপনাকে কোন কারণে, গ্রাউন্ডস অফ কলিংটা লেখা থাকবে, কেন ডাকা হচ্ছে। তারপরে ডেট, টাইম আর প্লেস, কোথায় আপনাকে যেতে হবে, কার সঙ্গে দেখা করতে হবে, এইসব লেখা থাকবে। এবং সবার নিচে লেখা থাকবে কে আপনাকে এই নোটিশটা ইস্যু করেছে।
মানে কোন অফিসারের নাম লেখা থাকবে, অফিসারের র্যাঙ্ক লেখা থাকবে, অফিসারের কোথায় পোস্টিং এবং কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, মানে পুরো অ্যাড্রেসটা থাকবে কোথায় আপনাকে আসতে হবে, ঠিক আছে। এছাড়া ডেট থাকবে, মানে কোন ডেটে এই নোটিশটা ইস্যু করা হয়েছে এগুলো থাকবে। যদি আপনার কাছে হার্ড কপিতে আসে তো সেখানে অবশ্যই হার্ড কপি মানে থানা থেকে ডাইরেক্ট আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু থানার বা ইনভেস্টিগেটিং এজেন্সির অফিসিয়াল সিল থাকবে। এবার অনেক সময় কি হয়, এই 41-এ সিআরপিসি যে নোটিশগুলো আগে সার্ভ হতো আর এখন যে 35 সাবসেকশন 3 এর নোটিশগুলো যে সার্ভ হবে সেগুলো কিন্তু ইমেলের মাধ্যমেও অনেক সময় যায়, মানে এক পুলিশ স্টেশন থেকে আরেক পুলিশ স্টেশনের মাধ্যমে সার্ভ করা হয়। তো সেসব নোটিশগুলোতে অনেক সময় স্ট্যাম্প থাকে না, যেহেতু সফট কপিতে সেগুলো যায় এবং পরবর্তীকালে সেই যেই থানায় গিয়ে পৌঁছায় সেই থানা সেগুলোকে সার্ভ করে, তাই ঠিক আছে। তো এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। তো স্ট্যাম্প অনেক সময় থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি আপনাকে কোনো পুলিশ বা কোনো মেসেঞ্জার তো আপনাকে দেবে, এটা তো নিশ্চয়ই পোস্ট অফিস থেকে আসবে না। তো পুলিশ যদি আপনাকে সার্ভ করে থাকে তো আপনি যদি এই ব্যাপারে শিওর হন, তাহলে আপনি লোকাল পুলিশ স্টেশনে গিয়ে কথা বলে নিতে পারেন এবং এই নোটিশটি সঠিক নাকি জেনে নিতে পারেন। তারপরে পরবর্তী কার্যক্রম যা আপনার আছে আপনি সেটা করতে পারেন, ঠিক আছে। এবার আপনার প্রশ্ন হতে পারে এই নোটিশ পাওয়ার পর আমার কর্তব্য কি আছে। দেখুন, সেকশন 35 সাবসেকশন 4 বিএনএসএস অনুসারে আপনাকে এই নোটিশটি কমপ্লাই করার জন্য যেখানে ডেকেছে, যেদিন ডেকেছে এবং যার কাছে ডেকেছে যেতেই হবে, কোনো অপশন নেই, যেতেই হবে। তো এই নোটিশটা কমপ্লাই করার কথা আবশ্যিকভাবে লেখা আছে এই আইনে। তো এই আইনে লেখা আছে, এরপরে আপনি ইচ্ছা করলে অ্যান্টিসিপেটরি বেলের জন্য যেতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনি থানা গেলে আপনাকে অ্যারেস্ট করতে পারে, তো সেক্ষেত্রে আপনি অ্যান্টিসিপেটরি বেলের জন্য প্রেয়ার করতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে অ্যান্টিসিপেটরি বেলের ক্ষেত্রে যদি 41 নোটিশ পেলে আপনি গিয়ে থাকেন তো আপনাকে একটা কোর্ট ডাইরেকশন দিয়ে দেয় যে আপনি গিয়ে আয়োকে হেল্প করুন, কেসে মানে তদন্তে সহযোগিতা করুন। তো এইসব ডাইরেকশন দিয়ে দেয়, তো আপনাকে আয়োর কাছে আসতেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে বিশেষ কিছু লাভ হয় না। তাও আপনার যদি মনে হয় আপনি অ্যান্টিসিপেটরি বেলের জন্য প্রেয়ার করতে পারেন এবং আপনি যেতে পারেন, ঠিক আছে। এর পরের প্রশ্ন হলো, এই নোটিশ দিয়ে মানে এই 35 সাবসেকশন 3 যে নতুন আইন হয়েছে, এই নোটিশ দিয়ে কি আইও অ্যারেস্ট করতে পারে আমাকে থানায় ডেকে? আমি অভিযুক্ত হলে আমাকে থানায় ডেকে অ্যারেস্ট করতে পারে? তো এই প্রশ্নটা প্রচুর আসে, আর এই প্রশ্নটা আসাটা একদম আবশ্যিক, কারণ অ্যারেস্ট মানে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে এটাকে কাটেল করা। তো এটা নিয়ে আমরা খুব চিন্তায় থাকি, তাই এই প্রশ্নটা আসে, আর এই প্রশ্নের উত্তরও আমি আপনাদের দেব। সেকশন 35 আমি ওটা সেকশন অনুসারী দেবো, মুখের কথায় বলবো না, কারণ বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায় মুখে বলে, ঠিক না। তো তাই বলবো সেকশন 35 সাবসেকশন 5 এই বিএনএসএস অনুসারে একটা কথা বলা আছে যে যদি অভিযুক্ত এই নোটিশে টার্মস অ্যান্ড কন্ডিশন কমপ্লাই করে এবং কমপ্লাই করে চলেছে এরকম যদি হয় তো সেক্ষেত্রে তাকে অ্যারেস্ট করা যাবে না। কিন্তু যদি আয়ো মনে করে যে অ্যারেস্ট করা খুব জরুরি তাহলে আয়ো অ্যারেস্ট করতে পারে। কোন শর্তে? আয়োকে চেকলিস্ট সাবমিট করতে হবে, মানে রিজন ফর অ্যারেস্ট, কেন অ্যারেস্ট করছে তার জন্য একটা ফর্ম হয়। অনেক স্টেটে অনেক রকম নিয়ম আছে, অনেক সময় লিখে দেয়। তো যা যা আছে যে স্টেটে যেটা অ্যাপ্লিকেবল সেটাই আমি বলবো। তো রিজন ফর আমাদের পশ্চিমবঙ্গে একটা রিজন ফর অ্যারেস্টের ফর্ম হয়, তো সেটা দিয়ে ফিল আপ করে দিতে হয়। এর 5টা গ্রাউন্ডস আছে। গ্রাউন্ডস গুলো কি কি? এই রিজন ফর অ্যারেস্ট মানে এই যে আমি অ্যারেস্ট করতে চলেছি, মানে এই যে আয়ো অ্যারেস্ট করতে যাবে, অ্যারেস্ট করবে, তার 5টা গ্রাউন্ড। তো গ্রাউন্ডগুলো প্রথম হলো এই যে অভিযুক্ত সে ফার্দার কোনো অফেন্স করতে পারে অ্যারেস্ট না করলে, সেই ভয়ে সেই আশঙ্কায় পুলিশ অফিসার অ্যারেস্ট করতে পারে, নট ভয়, আশঙ্কায় অ্যারেস্ট করতে পারে যে তাকে ফার্দার অফেন্স করা থেকে আটকানোর জন্য, ঠিক আছে। পরের পার্টটাই কি আছে? প্রপার ইনভেস্টিগেশন করার জন্য। মনে হচ্ছে যে একে বাইরে রাখলে আমি প্রপার ইনভেস্টিগেশন করতে পারবো না, তদন্তের অসুবিধা হবে, বা তাকে অ্যারেস্ট করার পর তাকে কাস্টাডিতে নিয়ে কিছু জিনিস সিজ করতে হবে, বা সে তার অ্যারেস্ট না করলে সে সঠিক তথ্য আমাকে দেবে না। তো এইসব কারণে প্রপার ইনভেস্টিগেশন করার জন্য অনেক সময় অ্যারেস্ট করতে পারে। যেমন ধরুন গিয়ে কোনো বড় কোম্পানিকে অ্যারেস্ট করা হলো, তার চার্টার্ড অ্যাকাউন্টকে ডাকা হলো এবং ডাকার পর বোঝা গেল যে সেও এই কেসে জড়িয়ে আছে, তার কাছে এমন অনেক ডকুমেন্টস আছে যেসব ডকুমেন্টসগুলো যদি অ্যারেস্ট না করি, যদি কাস্টাডিতে না নিয়ে ইন্ট্রোগেশন করি, এগুলো পাওয়া যাবে না, উদ্ধার করা যাবে না, আর কেসে প্রপার ইনভেস্টিগেশন করা যাবে না। তো এইসব ক্ষেত্রগুলোতে আয়ো অ্যারেস্ট করতে পারে। এছাড়া যদি কখনো আয়োর মনে হয় যে এই লোকটাকে ছেড়ে দিলে, মানে এই অভিযুক্তকে ছেড়ে দিলে সে এই কেসের সাক্ষীদের ভয় দেখাতে পারে, লোভ দেখাতে পারে, মানে এই কেসটাকে নষ্ট করে দিতে পারে, তো সেক্ষেত্রে অ্যারেস্ট করতে পারে। এরপরে আরেকটা পয়েন্ট হলো, যদি আয়োর মনে হয় যে এই ব্যক্তিটিকে ছাড়া রেখে দিলে, মানে অ্যারেস্ট না করে আসলো আর গেল, এরকম করলে সে এই করতে করতে এই যে কেসের এভিডেন্সেস গুলো আছে, মানে এই যে যে প্রমাণগুলো আছে, এই প্রমাণগুলোকে সে নষ্ট করে দিতে পারে, সে লুকিয়ে ফেলতে পারে, মানে সরিয়ে দিতে পারে। এইসব মানে ডিসঅ্যাপিয়ার করতে পারে, টেম্পার করতে পারে, মানে আইনি ভাষা এগুলো। তো এগুলো করতে পারে। এই ভয়ে, মানে সরি, এই আশঙ্কায় তাকে আটকানোর জন্য অ্যারেস্ট করতে পারে। বা এছাড়া যদি আয়োর মনে হয় যে এই ব্যক্তির প্রেজেন্স কোর্টে ইনশিওর করতে পারছি না, মানে এই ব্যক্তি এখানে এই কমপ্লাই করে চলে গেল, কিন্তু পরবর্তীকালে কোর্টে নাও আসতে পারে, পালিয়ে যেতে পারে, কারণ হয়তো এই ইন্ট্রোগেশন করাকালীন
এমন কিছু হয়তো বলে ফেলেছে, তার মনে হচ্ছে তার এগেনস্টে যাচ্ছে, এখানে থাকলে সে অসুবিধায় পড়তে পারে, বা কোর্টে যদি কেসটা ওঠে তার সাজা হয়ে যেতে পারে। এই আশঙ্কায় সে যদি পালিয়ে যাওয়ার একটা তার চেষ্টা থাকে অন্য স্টেটে, অন্য দেশে, তো সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় আয়ো অ্যারেস্ট করতে পারে। তবে অ্যারেস্ট করার সময় অবশ্যই আয়োকে জাস্টিফাইড রিজন, মানে কারণ দোষে অ্যারেস্ট করতে হবে এবং সেটা রেকর্ড করতে হবে। কোথায় রেকর্ড করতে হবে? তার কেস ডায়েরিতে, জেনারেল ডায়েরিতে, এবং রিজন ফর অ্যারেস্ট যে ফর্ম আছে সেখানে করতে হবে। এবং ফরওয়ার্ডিং রিপোর্ট যেটা সে আয়ো পাঠাবে যে কোর্টে, মানে কম্পিটেন্ট কোর্ট মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যখন অ্যাকিউজকে ফরওয়ার্ড করবে, তখনও কিন্তু সেটা লিখে, ঠিক আছে, এটা লিখে তাকে ফরওয়ার্ড করতে হবে। এবার আসবো আরেকটা কথা, সেটা হলো যদি আপনার কাছে এরকম নোটিশ আসে, তো আপনি নিজেকে বাঁচানোর জন্য কি কি করবেন। সবার আগে আমি বুদ্ধি দেবো একটা, যে আমি এটা কাউকে আমার চেনা পরিচিত লোকদের বলি, সেটা হলো সবার আগে ওই যে নোটিশটা আসলো জেরক্স করুন, একটা এমন জায়গায় রেখে দিন যেটা হারাবেন, ঠিক আছে। ফটো তুলে রাখতে পারেন, কিন্তু মোবাইল থেকে অনেক সময় কি হয়, মেমোরি কার্ড চিপ অনেক সময় ফরম্যাট হয়ে যায়, বিভিন্ন কারণে চলে যায়। তো এটাকে আপনি জেরক্স করে রেখে দিন। তারপরে কাজটা হলো অরিজিনাল কপি নিন এবং আপনার পরিচয়পত্র, যেখানে সচিত্র পরিচয়পত্র আছে, আধার কার্ড, ভোটার কার্ড যেটা অ্যাভেলেবেল আছে, সেটা নিয়ে পুলিশ স্টেশন বা যেখানে ডেকেছে সঠিক সময় সঠিক তারিখে চলে যান এবং আয়োর সঙ্গে গিয়ে দেখা করুন। এবার আয়ো আপনাকে ইন্টারোগেশন করতে স্টার্ট করবে এবং আপনি সঠিক সঠিক সব উত্তর দেবেন, কিন্তু এমন কিছু বলবেন না যেটা আপনার এগেনস্টে আছে, মানে যেটা বললে আপনার পেনাল্টি হতে পারে, আপনার পানিশমেন্ট হতে পারে, মানে সাজা হতে পারে। মানে আপনার এগেনস্টে কোনো সাক্ষী আপনি দেবেন না, যেটা বললে আপনার অসুবিধা হতে পারে সেরকম সাক্ষী আপনি দেবেন না। এবার হয়তো আপনি বলবেন আপনাকে আমি মিসগাইড করছি। অ্যাকচুয়ালি আপনাদের আমি মিসগাইড করছি না, কারণ আমি আর্টিকেল আর সেকশন ছাড়া কোনো কথা বলি না। তো আর্টিকেল 20 সাবসেকশন 3 দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, মানে ভারতীয় সংবিধান অনুসারে অভিযুক্তর অধিকার আছে তার বিরুদ্ধে সাক্ষী প্রদান না করা, মানে সাক্ষ্য না দেওয়া। মানে আপনাকে ধরুন এমন প্রশ্ন করছে, যেই প্রশ্নের উত্তরে আপনাকে নিজের বিরুদ্ধে কিছু বলতে হবে, আর বলার পর আপনার পানিশমেন্ট হতে পারে বা পেনাল্টি হতে পারে, মানে সাজা হতে পারে বা ফাইন হতে পারে। এরকম যদি কিছু হয়, তো সেক্ষেত্রে আপনার চুপ থাকার অধিকার আছে। এবার আপনি হয়তো বলবেন যে আমাকে যদি পুলিশ জিজ্ঞাসা করে আমি কি বলবো না? অবশ্যই আপনি বলবেন, ততটুকুই বলবেন যতটুকু আপনার বিরুদ্ধে না যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আপনি চাইলে, এরকমও কমিশন আছে, আপনি চাইলে অবশ্যই আপনার বিরুদ্ধে বলতে পারেন। তবে এর জন্য কোনো পুলিশ অফিসার ডিউরিং ইন্টারোগেশন, মানে জিজ্ঞাসাবাদ করবে, আপনাকে চাপ দিতে পারে না, আপনাকে বাধ্য করতে পারে না, কম্পেল করতে পারে না। মানে এই যে বাধ্য করা, সেই পদ্ধতিটা কোনো পুলিশ অফিসার ইন্টারোগেশন করাকালীন আপনাকে বাধ্য করতে পারে না আপনার এগেনস্টে কিছু বলার জন্য। হয়ে গেল। এবার ধরুন জিজ্ঞাসাবাদ পর্ব এভাবে শেষ হয়ে গেল। করার পর যদি আপনাকে আয়ো মানে ইনভেস্টিগেটিং অফিসার যদি আপনাকে পারমিশন দেয়, আপনি সেই যেখানে আপনার ইন্টারোগেশন হচ্ছে সেই প্রিমিসেস ছেড়ে চলে যেতে পারেন। তবে চলে যাওয়ার আগে এরকমই না যে আপনি চলে গেলেন, চলে যাওয়ার আগে আপনার যে অরিজিনাল যেই নোটিশটা নিয়ে গেছেন, আগে এটা 41 সিআরপিসি নোটিশ ছিল, এখন সেকশন 35 সাবসেকশন 3 বিএনএসএস অনুসারে যে নোটিশটা পেয়েছেন আপনি, সেই নোটিশটা বের করবেন এবং নোটিশটা নিয়ে আপনার আয়ুবাবুকে বলবেন যে স্যার এর উপর একটু আমাকে অ্যাটেন্ড করে দিন, মানে আমি এসেছিলাম সেটা একটু লিখে দিন। তিনি থানা বা যেই ইনভেস্টিগেটিং এজেন্সি অফিসার, সেই এজেন্সির অফিসিয়াল সিল মারবেন এবং তিনি সিগনেচার করবেন। এবং তার যদি নিজস্ব সিল থাকে, মানে তার র্যাঙ্ক ওয়াইজ যে সিলগুলো আছে, ওসি বা যে যার র্যাঙ্ক ইন্সপেক্টর ইয়া কেউ যদি ডিএসপি হয়ে থাকে, বা যার কি সিল থাকে, সেটা ম্যান্ডেটারি নয়, অফিসিয়াল সিলটাই ম্যান্ডেটারি। তবে যদি কেউ দিতে চায় অবশ্যই দিতে পারে, ঠিক আছে। এই সিল মেরে দেবে এবং সিল মেরে সিগনেচার করবে এবং ডেট দেবে, এবং কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনার ইন্টারোগেশন চললো সেটাও সে উল্লেখ করবে, ঠিক আছে। এটা নিয়ে এবার কি করবেন, আপনি চলে আসবেন। আসার পর আপনি ইচ্ছা করলে কোর্টে গিয়ে বেল প্রেয়ার করতে পারেন, অথবা আপনি সেটা নিয়ে সযত্নে রেখেও দিতে পারেন। কারণ পরবর্তীকালে যদি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে যে আপনি এই যে নোটিশটা সেকশন 35 সাবসেকশন 3 এর সেটা কমপ্লাই করেননি, তাহলে আপনি ওটা দেখাতে পারবেন, দেখুন স্যার আমি করেছিলাম, আমার এখানে সিল সিগনেচার আছে। তো এক্ষেত্রে বেলটা কেন ম্যান্ডেটারি না বলছি, 7 বছরের নিচে যেই পানিশমেন্ট আছে ক্রাইমের ক্ষেত্রে, সেক্ষেত্রে বেল ম্যান্ডেটারি নয়। তবে আপনি নিয়ে রাখতে পারেন, নিয়ে রাখলে আমার মনে হয় একটু হলো আপনার তরফ থেকে মনে হয় একটু সেফগার্ড হলো, ঠিক আছে, অ্যারেস্টের দিক থেকে, ঠিক আছে। কারণ কিন্তু ম্যান্ডেটারি নয়, এটা আপনার উপর পুরোপুরি, আপনি বেল নিতেও পারেন নাও নিতে পারেন, বেল নেওয়ার কথা বাধ্যবাধকতা কোথাও নেই, বেলটা আপনার নিজস্ব চয়েস। তবে বেল নিয়ে রাখাটা ভালো, এটা আমার সাজেশন, ঠিক আছে। এ তো গেল এই আইনের কথা। এবার বলি, এইভাবেই নতুন নতুন আইনের উপর আমার ভিডিও আসতে থাকবে। আপনারা চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতে এরকমই অনেক নতুন নতুন আইন নিয়ে, কারণ আইনগুলো সব পরিবর্তন হয়ে গেছে। সেই আইনগুলো নিয়ে যদি একবারে একটা বড় লম্বা 1-2 ঘন্টার ভিডিও বানাই, আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন আর আমার কাজের কাজ কিছু হবে। তাই ভেবেছি যে প্রত্যেকদিন একটা একটা পার্ট নিয়ে আমি আলোচনা করব আপনাদের সুবিধা। আজকে আসি, আগামীকাল মানে আবার নতুন করে কোনো একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ।